আর আজকের এই খবরে তুফান আছে, তুফান ঠিক ঘোষণা দিয়েছে, পাশাপাশি যে টিম নামিয়েছে বড় কিছু ঘটানোর জন্য এক বিশাল প্রস্তুতি। এবার থলের বিড়াল বের হয়ে আসছে। বিড়াল যে থলের ভিতরে লুকিয়ে ছিল তা বের করেছেন গতকাল 100-তে 100 বার সঠিক বলেছিলেন। প্রিয় দর্শক, গর্জন যখন আসে না, থলের বিড়াল থল থেকে নড়াচড়া দিয়া উঠে এবং সে যে এখানে আছে কেউ না জানলেও সবার জানার সুযোগ হয়। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। পারবে না তোমরা, নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আরেক তথ্য দিয়ে রাজনীতিতে একটা চমক সৃষ্টি করলেন বা জাতিকে চমকে দিলেন পিনাকি ভট্টাচার্য। কিন্তু ডক্টর ইউনূসকে হটিয়ে সেনা শাসন যারা আনতে চাইবে তাদেরকে পিটিয়ে দিল্লি পাঠিয়ে দেবে, তাদের ঠিকানা দিল্লি। আলোচনার বিষয় হচ্ছে 48 ঘন্টায় জাতিকে যুদ্ধের হাত থেকে বাঁচালো সেনাবাহিনী। জাতি ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছে। এই রক্ষার অন্তরালে যে ঘটনাগুলো ঘটেছে, সেনাপ্রধান ওকরুজ্জামানকে বিদায় নিতেই হবে, তার বিদায় নিয়ে আসার উপায় নাই। আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিবে আর অন্য দেশের সুযোগ সুবিধার জন্য কাজ করবে, অন্য দেশের হয়ে কাজ করবে, সেটা তো হতে পারে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বিদায় নেওয়ার সময় এসেছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি বিদায় নেওয়ার সময় এসেছে? নাকি বিদায় নিতে পারেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু? সেনাপ্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনাপ্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। জিএম কাদের একটা মজার কথা বলেছেন, আওয়ামী লীগের চালক খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো খারাপ না। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ সম্পর্কে তিনি এই মন্তব্য করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায়া পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনাপ্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনাপ্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না। আপনার লাশ ভাসায় দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে ওরা হচ্ছে বাংলার গাদ্দার ঘসেকে বেগম এবং মীর জাফর। বাংলাদেশের সেনাপ্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে, দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, সেই সেনাপ্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান, কারফিউ উড্ডু করেন। দিস ইজ নট ইউর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে। জিএম কাদের একটা মজার কথা বলেছেন, যদিও তার বিরুদ্ধে পদ এবং মনোনয়ন বাণিজ্যের একটি দুর্নীতির অনুসন্ধান করছে দুদক।
এবং তিনি বলছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাই এটি করা হচ্ছে, এবং বলেছেন যে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, এমন কথা তিনি বলেছেন। কিন্তু তিনি আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা বলেছেন, বলছেন যে আওয়ামী লীগের চালক খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো খারাপ না। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ সম্পর্কে তিনি এই মন্তব্য করছেন। কি বলছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ একটা দল, দলের ভিতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, এর ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ নয়। অর্থাৎ আওয়ামী লীগ বলতেছে দল ঠিক আছে, দল ভালো, কিন্তু যারা এটা পরিচালনা করছে তারা খারাপ, সুতরাং এই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না। তিনি বলছেন এসব জিনিস বুঝতে হবে, কাজে জোর করে অনেক কথাই বলা যায়। শুক্রবার সন্ধ্যায় রংপুর সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জি এম কাদের বলছেন সবাইকে বুঝতে হবে বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছা মতো যা তা করব, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল। দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন, কাউকে জোর করে নির্বাচনে আনবেন, কাউকে জোর করে বাদ দেবেন, এইরকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না। এইরকম করলে দেশে স্থিতিশীলতা আসবে না। এটা করলে দেশ সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে। তো এই যে জি এম কাদের সব ঠিক আছে, বক্তব্য তো ভালোই বলেন, যেমন আওয়ামী লীগ সম্পর্কে বললো যে গাড়ি ভালো কিন্তু চালক খারাপ। তিনি এই যে বলছেন যে নির্বাচন সম্পর্কে যেটা বলছেন যে নির্বাচনে মানে জোর করে আনবেন, কাউকে বাদ দেবেন, এরকম নির্বাচন গ্রহণযোগ্য হবেন না। তো এইসব নির্বাচন, তিনটা এরকম নির্বাচনের সহযোগী ছিল জাতীয় পার্টি, তো একবারও তো এরকম বিরোধিতা করলো না। প্রতিবারই নানান রকম কথাবার্তা বলার পরে তারপরে যখন নাকি ক্ষমতাসীনদের সঙ্গে একটা সমঝোতা হয়েছে তখন সুসুর করে নির্বাচন চলে গেল। তো এইসব কথা আবার জি এম কাদের মুখে মানায় না। তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ভেঙে পড়েছে, পুলিশ বাহিনী তাদের মনোবল হারিয়েছে, এখনো কাজে ফিরতে পারছে না, এর জন্য বর্তমান সরকার দায়ী। জাপা চেয়ারম্যান বলছেন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাবধান বাণীতে সতর্ক হতে না পারলে দেশের জন্য বড় ক্ষতি হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে দেশে অপরাধ প্রবণতা ও বেকারত্বের সংখ্যা বাড়বে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন যদি দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে না আনতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন। দেখ এসব কথার কথা, কিন্তু আওয়ামী লীগের প্রতি তার যে একটা সমর্থন আছে, যতই তাদেরকে ফ্যাসিস্ট বলুক না কেন, এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখা এবং এই আওয়ামী লীগকে টিকিয়ে রেখে তার উপর মানে তাকে সাপোর্ট করে সুবিধা আদায় করার একটা লম্বা রাজনীতি জাতীয় পার্টি করেছে, তার মাসুল এখন দিতে হচ্ছে। ফলে আওয়ামী লীগ যত কথাই বলুক না কেন জাতীয় পার্টি এর দায় এড়াতে পারবে না। দর্শক, পালানো যার স্বভাব, যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে, কখনো বোরকা পরে পালায়, কখনো বোরকা পরে প্রবেশ করে, কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়, আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন, যেখানে বসে ষড়যন্ত্রের সকল বীজ বপন করে চলেছেন, তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসেবে পূরণ করবেন মহান রব? আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে, সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা। আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন। কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান, দেখা করতে চান, বক্তব্য এরকম আসছে। তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন? এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না। এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয়, কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না। সে কারণেই তিনি এখন নিজের ব্যাগেজ গুছাচ্ছে, একটি ধোঁয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারেই চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে, কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই। শেখ হাসিনার পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আমি ক্লিয়ার বলতে পারি, এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না, সেই সুযোগ তার নেই, আর আসবেনও না। আসার মতো তার স্কোপ নেই, আসার মতো তার ফেজ নেই। আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি? এই অন্যায় অত্যাচার জুলুম করে মানুষদেরকে 2000 মানুষ হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি? তার জীবনের প্রাপ্তি একটাই, নরেন্দ্র মোদী। এই মোদীকে তিনি পেয়েছেন, তার জীবনের প্রাপ্তি একটাই, নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। তার জীবনের প্রাপ্তি এখন একটাই, মাতৃভূমির স্বাদ রক্ষা আর তার দ্বারা হবে না। মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশের স্বাদ সে গ্রহণ করছেন। হ্যাঁ, ভিন্ন দেশ না, যেখানে তার জন্ম, যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয় সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন। কিন্তু
আজকে দুঃখ লাগছে, সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না। আমি তো মনে মনে খুব চেয়েছিলাম যেই মানুষটি যাদের আদর্শে গড়ে উঠেছে, যেই মানুষটি যাদের চরিত্রে জীবনযাপন করছে, তার অন্তত শেষ নিঃশ্বাসটা সেই দেশেই হোক যে দেশে এতদিন পাশে বসেছিলেন ভারতে। তার তো ওখানেই অন্তত থাকা উচিত, শেষ নিঃশ্বাসটা ওখানেই হওয়া উচিত। ওখানের নিয়ম কানুনই তার মৃত্যুর পরে অন্তত পক্ষে জীবনটাকে সুন্দরভাবে শেষ করার যে একটি ধর্মীয় রীতিনীতি তাদের রয়েছে, সেটা হোক, সেটা তো চেয়েছিলাম। কিন্তু সেটাও কি তার ভাগ্যে এখন আর থাকবে না? তিনি সেখান থেকেও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছেন? জনমনে এখন এটাই প্রশ্ন। আমি যে প্রশ্ন ছুড়ে দিলাম, আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করো। পারবা না, পারবে না তোমরা। নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারবে না তোমরা এখন শনাক্ত করতে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে। তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, গ্রাম থেকে গঞ্জ, শহর থেকে গ্রাম, এখান থেকে সেখান, সেখান থেকে এখান, ভারত থেকে পার্শ্ববর্তী অন্য দেশ, এভাবে করেই তার জীবনটা এখন যাচ্ছে। তিনি পালানোর মধ্যেই আছেন, আর তোমরা আসছো বাংলাদেশ দখল করতে। সম্ভব নয়। তোমার নেত্রীকে পারলে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো। জীবনে রাজনীতি করবো না। তোমার নেত্রী আর কোনোদিন ফেস দেখাতে পারবে না। তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই। তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব। তোমরা খুঁজে বের করো। খুঁজে বের করতে পারবে? পারবে না। কারণ তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে তিনি কিন্তু চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গিয়েছেন। এখন সেই পরপারটা কোথায় খুঁজে বের করতে হবে। কোথায় আছেন সেটাই এখন অনুসন্ধান করতে হবে। আশা করি বাংলাদেশের আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী যারা রয়েছেন, আপনারা সেই কাজটি সম্পন্ন করবেন। বাংলাদেশের রাজনীতির চরম উদ্বেগ, উৎকণ্ঠা এবং উত্তেজনার মধ্যে আরেক তথ্য দিয়ে রাজনীতিতে একটা চমক সৃষ্টি করলেন বা জাতিকে চমকে দিলেন পিনাকি ভট্টাচার্য। এবং জনাব পিনাকি ভট্টাচার্য সর্বশেষ যে বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চারদিকে যখন উদ্বেগ, উৎকণ্ঠা, সেই প্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্যের বার্তা অত্যন্ত জরুরি। তবে আমাদের কাছে নানান মহল থেকে প্রশ্ন করা হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞেস করা হচ্ছে যে দেশের অবস্থা কি, দেশের অবস্থা কি হবে? ভয়ের কিছু নেই। পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ ক্লারিফিকেশন থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করব। তার আগে আমি নিজের একটু টেক আপনাদেরকে বলতে চাই। দেখেন, এখন আপনারা ভয় পাচ্ছেন সেনা শাসনের কোনো সম্ভাবনা নেই। কেন নেই? এটা 70 কিংবা 80 দশক নয় যে মানুষ ঘুমিয়ে থাকে আর রাতের অন্ধকারে কয়েকটা ট্যাঙ্ক নিয়ে সরকার প্রধানকে গ্রেপ্তার করে রেডিও স্টেশন দখল করে সেনা শাসনের ঘোষণা দেওয়া হয়। সেই যুগ কিন্তু এখন নেই। এখন কোন যুগ? এখন হচ্ছে সারা রাত তরুণ প্রজন্ম জেগে থাকে। ক্যান্টনমেন্ট থেকে একটা ট্যাঙ্ক যদি ভুলেও বের হয়, লক্ষ লক্ষ তরুণ রাজপথে নেমে মুহূর্তের মধ্যেই সেই ট্যাঙ্কগুলো খেয়ে ফেলবে। এবং যারা সেনা অভ্যুত্থান ঘটাতে চাইবে তাদেরকে পিটিয়ে সাধারণ জনতা ভারতে পাঠিয়ে দিবে। কারণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেনা অভ্যুত্থান এটা কেউ সহ্য করবে না। দেখেন, হাসিনার বিরুদ্ধে সেনা অভ্যুত্থান হলে মানুষ ওয়েলকাম করতো, মানুষ হাফ ছেড়ে বাঁচত। এমনকি এক সময় স্লোগানও হতো, এই জুলাই আগস্টে স্লোগান হয়েছে, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। তখন কিন্তু মানুষ সেনা শাসনকে ওয়েলকাম করার জন্য বসেছিল। কিন্তু ডক্টর ইউনূসকে হটিয়ে সেনা শাসন যারা আনতে চাইবে তাদেরকে পিটিয়ে দিল্লি পাঠিয়ে দেবে। তাদের ঠিকানা দিল্লি। মানুষ মনে করবে যে এটা ভারতের দালালির অংশ হিসেবে, আওয়ামী লীগকে রক্ষা করার অংশ হিসেবে এই সেনা অভ্যুত্থান। এই কারণে কিছুতেই এ ধরনের ঘটনা বাংলাদেশের জনগণ মানবে না আর চাপিয়ে দেওয়া সম্ভব হবে না, এরকম কোনো সক্ষমতা নেই। এবার আসি, পিনাকি ভট্টাচার্য দুটো তথ্য দিয়েছে, শুনলে চমকে উঠবেন। আওয়ামী লীগের সব পরিকল্পনা, প্ল্যান শেখ হাসিনা ঘুম এক পিনাকি ভট্টাচার্য হারাম করে দিচ্ছে। ভারত আওয়ামী লীগকে চমকে দিচ্ছেন যে কি করছে, আর পিনাকি ভট্টাচার্য কিভাবে কি জানছেন, জাতিকে জানিয়ে দিচ্ছেন। আমাদের আবার বুলডোজার রেডি করতে হবে। ওই পিনাকি ভট্টাচার্যের আহ্বানের সমাধান যে এক একটা এলাকা ব্লক রেড দিয়ে আওয়ামী লীগের পান্ডাদেরকে উচিত শিক্ষা দিতে হবে। 2-4 জায়গা দিলে সারা বাংলাদেশের আওয়ামী লীগ পান্ডা সোজা হয়ে যাবে। আবার বুলডোজার রেডি করতে হবে। ধানমন্ডি 32 যে অভিযান চলেছিল ওইরকম অভিযানের জন্য রেডি থাকতে হবে। এটাই সমাধান। কারণ হাসিনা দিল্লি থেকে কলকাতা এসছে, অতএব আমাদেরকেও তো সেরকম ব্লক রেড দিতে হবে, ধরতে হবে আওয়ামী লীগকে। কিন্তু বিক্রি হয় নাই, বিক্রি হবে না, বিতর্কিত হয় নাই। এরকম এমন একটা গ্রুপ বাংলাদেশে রয়েছে যাদের যে শক্তি, তাদের সাথে কোনো বাহিনী পেরে উঠবে না। হাসিনার সে এস্টাবলিশমেন্ট ভেঙে যাওয়ার পর কেউ তাদের সাথে পারবে না। তারা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। অতএব পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক সরোয়ার এরা আছেন। আর বাংলাদেশে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল আরেক শক্তি আছে যারা অপরাজিত। হাসিনা যাদেরকে কিছু করতে পারেনি, ধ্বংস করতে পারেনি। হাসিনা শেষ পর্যন্ত যাদের কাছে পরাজিত হয়েছে, ভারত, চীন, রাশিয়া সবাই মিলে পরাজিত হয়েছে যাদের কাছে, সেই শক্তি ইসলামী ছাত্র শিবির আছে। অতএব টেনশনের কিছু। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।